বহুদিন পরে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, আর উঠেই আমরা একটা রাস্তার মধ্যে এই পাশে দেখতে পাচ্ছি যে নড়াইল কালেক্টরেট স্কুল। আমরা নড়াইলে আছি, আমি আমার বন্ধু বদরুল। আর নড়াইলে আমি ছিলাম 94, 95, 96। কিন্তু আমাদের নড়াইল জেলা স্কুল, আমরা কিন্তু এখানেই লেখাপড়া করেছি। আমরা সব একসাথে এখানে লেখাপড়া করছি। আমাদের একটা আরবি স্যার ছিল, মনে আছে? নাম কি ছিল বদরুল? তক্কেল স্যার। আবার ইউসুফ স্যারের ছেলে ছিল আমার শুভ্র, আমেরিকায় থাকে শুভ্র। আবার দেবাশিস ছিল ডাক্তার, না এখন তো ডাক্তার, ডেন্টিস্ট। তো আমাদের ব্যাচের অনেকেই সবাই খুব ভালো ভালো পজিশনে আছে নাকি? বিচিত্র রায়, হ্যাঁ বিচিত্র। ও আবার রাসেল আছে, তো রাসেল আমাদের টিওনো। এই যে আমাদের এটা জেলা স্কুল আর কি, এটা নড়াইল জেলা স্কুল। আমরা এই স্কুলেরই ছাত্র ছিলাম। তো আর আমরা দুইজন আসলে সকালবেলা নামাজ পড়ছি, আজকে ভোরে ফজরের নামাজ পড়ছি। ও ফরজ নামাজটা আদায় করছে, অথচ আমি উঠতে পারিনি, তাই কাজা নামাজ আদায় করছি আমি। আমরা দুইজনে হাঁটতে হাঁটতে, আপনারা ঠিক সামনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের কিন্তু চিত্রা নদীর উপরের যে ব্রিজ, ওই সময় কিন্তু এই ব্রিজ কিন্তু ছিল না। যেটা যে সময়ের কথা বললাম 94, 95, 96, তারও আগে পরে, তো ওই ব্রিজ কিন্তু ছিল না, বা রাস্তাঘাট এমন ছিল না। সিঙ্গেল, এখানে এরকম সিঙ্গেল একটা রাস্তা ছিল, দুই পাশ থেকে বাজার টাজার ছিল, শুধু টং দোকানপাট ছিল। আর এসব বিল্ডিং বা কোনো অবকাঠামো কোনো কিছু ছিল না। সরকারি যে পরিষদটা ছিল, জেলা পরিষদটা ছিল এখানে। ভিডিওতে কিন্তু আমরা বাজারটা দেখব, সকালবেলার যে নড়াইলের কাঁচা বাজার। আপনি জানেন যে মাছের বাজার, বাজারে কিন্তু এই অঞ্চলের বাজারে প্রচুর চিংড়ি মাছ থাকে। গতকালকে সকালবেলায় কিন্তু আমি যেটা হচ্ছে আমাদের রূপগঞ্জের বাজার, ওই বাজারেও কিন্তু আমি গেছি। এরকম সকালবেলায় চিংড়ি মাছের পরিমাণ কিন্তু প্রচুর, যেহেতু পাশেই সাতক্ষীরা, খুলনা, এই অঞ্চলে কিন্তু চিংড়ি মাছ হয় অনেক। তাই আমরা আজকে নড়াইলের বাজার আমরা দেখবো নাকি বদরুল? এই বাজারে তুমি কত সাল থেকে বাজার করো বদরুল? অনেক ছোটবেলা। তাও প্রায় আরো 40 বছর আগের থেকে বাজার আসেন না। 40 বছর আগের থেকে, অর্থাৎ তোমার বাবা দাদা, 2 বছর সময় তোমার বাবা দাদা সব এখানেই, তাদের সব কেনাকাটা, ওঠা বসা এখানেই। শাপলা ফুলের যে আমরা শাপলা খাই, সেই শাপলাটাই আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে আখ বিক্রি করছে। তো দেখা যাক, দেখি আমরা আর কি কি দেখতে পারি। বাজারটা অনেক সুন্দর, পরিপাটি, ছোটখাটো। নড়াইল জেলা খুবই ছোট্ট। এই যে দেখেন, এখানকার বাজারে যেসব কলা দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু কোনো মেডিসিন বাদে, এই যে মেডিসিন বাদে এই কলাগুলো সব। আবার এখানে যে পাকা তাল আছে, আমরা কালকে আমাদের খামারেও কিন্তু পাকা তাল দেখছি, গাছ থেকে পড়ে আছে অনেক। এখানে যে বাংলা কলা কিন্তু নড়াইলের অনেক ঐতিহ্যবাহী। কলাটার নাম কি? উড়োরম্বি কলা। হ্যাঁ, উড়োরম্বি কলা। উড়োরম্বি নাম এটার আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা, এই কলা কিন্তু ঢাকায় আছে, আমরা বাংলা বলি আর কি, ওইটাই তো নাকি? বাংলা কলা বলি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। আপনার এগুলো কি? পেঁপে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমার বন্ধু ওই যে বদরুল সামনের দিকে আগাই গেছে, আমরা বাজারের দিকে যাচ্ছি। দেখি, ভোরের বাজার, এখানে সকালের বাজার। এখানে এগুলো কি সোনালী মুরগি? তো দেশি মুরগি বিক্রি করেন না আপনারা কি? দিদি, আপনি কি বিক্রি করতেছেন? এই যে বাজারে আমরা আসছি। কি ভাই, কিভাবে এই খাসিটাকে চিনবে যেটা খাসি? আপনি তো পাটা লাগাই রাখতে পারেন, এটা আপনি একটু বলবেন আর কি, বিবরণ দিবেন। এই পাটা তো আপনি ওখানে লাগাই রাখতে পারেন অন্য খাসির পা নিয়ে এসে, কিভাবে চিনবে যেটা খাসি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখলে বোঝা যাবে খাসি না। এটা হচ্ছে খাসির, তাই তো?
আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই যে এটা যে খাসির যে লিঙ্গ আর কি, তো লিঙ্গ দেখে আমরা চিনতে পারি নাকি? আচ্ছা আচ্ছা, যাক, এটা লাগানো আছে কিনা, তাই না? এটা আছে কিনা, কেটে ফেলছেন কিনা? হ্যাঁ, এটাও আছে, খাসির আছে। এটা আমরা লাগানো না, এটা খুব ন্যাচারাল। এবং কাছে আসলেও খাসির মাংস কিন্তু অনেকে অনেক প্রাণী জবাই করে অনেক সময় বিক্রি করছে। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে আমরা এটা জানলাম। খাসির মাংস কত করে কেজি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, 1200 টাকা কেজি। কখন জবাই হয়েছে এটা? এই 10-15 মিনিট আগে। 10-15 মিনিট আগে। অনেক টাটকা খাসির মাংস বাজারে। তো আমরা কিন্তু যাই হোক খাসি দেখলাম, আবার এখানে কিন্তু মুরগি আছে, অনেক ধরনের মুরগি আছে। এখানে কি অনেক ধরনের হ্যাঁ, দেশি মুরগি দেখান, চেনান এই আপনি? যে দেশি মুরগি হচ্ছে ঠোঁটটা থাকবে লম্বা, হ্যাঁ দেখি, এটা কোনো কাটিং হবে না। দেখেন এই যে দেশি মোরগ বা মুরগি, না এটা মুরগি। এই যে এটা মাথা মোরগ। দেখেন, এই যে মাথা, আর ঠোঁটটা থাকবে হুচালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার রং কালার থাকবে, এই যে এরকম বিভিন্ন varieties colour। ভ্যারাইটিস কালার হবে, ঠিক আছে। এবং চেতা থাকবে মোরগ নাকি এই মুরগি? এই অল্প বয়সে এই যে লাল এসে যাবে ঝুটি, ঝুটি আসবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ তা আমরা মুরগির মহাজন হিসেবে লোকটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। দোয়া করি। তারপরে মুরগির ব্যবসা উত্তর বৃদ্ধি পায়। মুরগির ব্যবসা, হ্যাঁ বলেন। দেশি মুরগির খামার হলো অধিক লাভজনক। হ্যাঁ এটা আপনার 550 টাকা এখন খুচরো বাজারে। হ্যাঁ। এটা পাইকারি যারা ওনারা যারা যাদের কাছে কিনতেছে 500 টাকা কেজি করে। একটা ছোটখাটো উদ্যোক্তাও এই 500 টাকা করে বেচবে, ওনাদের 50 টাকা লাভ হয়। বাহ, ঠিক বাহ। আছে। আর দেশি মুরগির বাচ্চা, এদের রোগব্যাধি কম, এদের মুক্ত জায়গায় ছাড়লে দেশি বাহ, প্রোডাকশন ভালো হয়। সুন্দর, এরা সুন্দর। পোকামাকড় খাইলে ফিট তো খায় না, বিভিন্ন অনেক রকম খায়, পোকামাকড় খায়, ওদের ইলেকট্রিক লাইট বৃদ্ধি হয়, রোগব্যাধি কমে যায়, এতে অধিক লাভজনক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মির্গি আছে না? আর জিএল মাছ কেজি, ছোট জিএল 600 টাকা কেজি, দাম অনেক বেশি মাছ হিসাবে। ডিম ভাই, এটা কি ডিম? এটা এটা মুরগির ডিম। এটা বড় বড় ডিম দেখা যাচ্ছে তো, এটা অনেক ওই স্পেশাল। স্পেশাল না? এটা হালি ডর্জন কত করে এটা? 150 টাকা। 150 টাকা ডর্জন না? দেহ তোমার বা ম্যাস্টেড না, আট উল্টো পাটা করে না। আর এই কলা কত করে? কলার হালি কত? কলা 5 টাকা পিস। বাহ, পুরা বাংলাদেশে কলা হচ্ছে 10 টাকা করে, আর এখানে 5 টাকা করে। এই জাম্বুরা ও ভালো না। ভালো না, দিয়ে যাবে না। আচ্ছা ঠিক যাও, আছে। এটা এই প্যাকেট করো, এটা দিয়ে দাও। ভাই এই যে হলো দেশি জিন কলা। এটা কি কলা? রুগীদের ভালো উত্তম খাবার। ঝিঙ্কলা, ঝিঙ্কলা না, চাপা কলা। চাপ্পা সরবি। আমরা এই যে কাঁচা বাজার থেকে বেরোই, আবার রাস্তার উপরে এসে দেখি এই জায়গায় মাছ। ভালো মাছ। এটা কি মাছ? এটা হলো বিলে বুটি, ওইটা হলো জিএল মাছ। এটার মধ্যে কি? ওটা জিএল আছে, একটা বাইন্ডার আছে, অল্প কাই। ওগুলো কেজি কত এটা ভাই, এই মাছটা? ওটা 500 টাকা দিবে। ওটা হচ্ছে জিএল মাছ আছে, একটা বাইন্ডার আছে। আর এটা হলো 250 টাকা কেজি। এই দুইটা দিয়ে দেবো, এটা তাজা মাছ, কেমন নিয়ে আসে? বিলের মাছ এটা? করে দিতে দেখছি। 200 করে। আমার তো দুই একটা পলিথিন দাম দিচ্ছি। সস্তায়। একটা পলিথিন দাও তুমি। আর ওই যে এগুলো ইয়ে ডাক দেওয়া যায়। এবার মায়া বেশি। আর এই হলো 400 করে। পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ আর না কাঁচা না, ও মরিচ। নেবো। আর ফুটি পায় না মানে বাইরে আছে না বাইরে? বাইরে কোথায়? এই বুটি করে কত দিবে তো? ফুটি কটা কিনে আনলাম 300 টাকাতে, বুঝছেন? বর্তমান তো ফুটি পাচ্ছি না। ওইটা কি মাছ? 200 টাকা হলে দিয়ে দাও। কত? সব করে 200। ওইগুলো বাইরে বাইরে নেই ভাই। হ্যাঁ, না ওর জিএল মাছ। টাহি কত করে? তাই 300 টাকা কেজি। সব করে দেয় কত করে? এই যে বিল থেকে নিয়ে আসলেন, এগুলো হ্যাঁ, বিল সব বিল। বিল। বাইরে একটু উঠান দিয়ে কত করে? না না, ফুটি পাঁচ 400 টাকা। এটা একটু উঠান দিয়ে দেয় কত করে? বেশি হবে না, না ওই যে ইটি আছে, তো সব 4 টাকা, বুঝছেন? ওটা কেজি কত? এটা কিনছে, এটা কেজি কত? এই যে এইগুলো কত নেবেন? ওইগুলো যা আছে সব 300 করে লাগিয়ে দেবো। কয়টা যা আছে আপনার দিয়ে দেবো, আমি জানি। ওই তো 800 টাকা বেশি, বুঝছেন? তাও দিয়ে দেবো। 300 টাকা না 250 টাকা হলে দেন বাইরে। না, আমার এমনি মাছ দেন ভাই, আর ছোট ছোট দা হয়েছে আবার। ওর মাথায় ফেলাই দিতে হবে। একজন 5 কেজি তাই নেবে, 3 দিন ঘুরতেছে। আচ্ছা 2 কেজি দেবো, এটা 2 কেজি দেবো। এই করে দেন ভাই আমার। আর ওগুলো কি বাইন থাকে? 1 গ্রাম বেশি। আর পুটি দিবা? তাহলে কি জিএল তো আমরা বাজার থেকে বের হয়ে কিন্তু আবার ছোট মাছ কিনে ফেললাম। এই যে ছোট মাছটা কিনলাম, এই মাছ কিনে আমরা দুইজনে হাঁটছি। আমরা আমাদের যখন স্কুল ছুটি হইতো, স্কুল ছুটি হওয়ার সাথে সাথে বইয়ের ব্যাগটা চাইলে মারতাম, চালে মারতাম, তারপরে শার্ট চাইলে মারতাম, মাইরে দৌড়, ওই ড্রেস প্যান্ট পরেই দৌড়, দৌড়, নদীতে ঝাঁপ, নদীতে ঝাঁপ। নদীর ওপার। একদম নদীর ওই পার লিচু বাগানে। মানে ব্যাগ সেই
ফেলার পরে ঝড় বৃষ্টি যাই থাক বল নিতাম আমরা নাকি। আর একটা জিনিস খেলতাম বদলে, আমরা হুইল খেলতাম না, ওই যে কলমির লতার হতে ডাল দিয়ে। বলবি না ডালতে কত পিঠে কত পিটাইছি আমরা, নাম কত? নাম বলবো না আমরা। নড়াইলের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের হাতে কিন্তু অনেক মার খাইছে এক সময়। এটা আসলে মজা করে বলা একরকম, যে আসলে আমরা যখন বন্ধু ছিলাম ওই সময়ে আসলে যে আচরণটা, এটা আপনারাও জানেন যে আজকে হয়তো বা একজন আপনার বন্ধু, আমাদের বন্ধু হয়তো বা আজকে একজন ডিসি আছে, তো সেই আচরণটা তো এখন সেটা তো আর তার সাথে সম্ভব না। তার সম্মানটা তাকে অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো বন্ধুত্বর সময়টা কিন্তু এমনই হয়। তো সেই থেকেই বললাম যে বিশিষ্ট অনেক ব্যক্তিরাও আমাদের হাতে মারধর খাইছে, অনেক কিছু হয়েছে ছাত্র জীবনে যায় স্কুল ছাত্র জীবনে। এই হচ্ছে আপনার চিত্রা নদী। এই নদীর অনেক স্মৃতি, অনেক অনেক কিছু আছে আমাদের সাথে। তবে এই নদীর বিশেষ বিষয়টা কিন্তু এটা জোয়ার ভাটার নদী। ভাটাটা এখন খুলনার দিকে যাচ্ছে এটা। তো যাই হোক, এই নদীটা আমরা দেখলাম চিত্রা নদীর সামনেই নড়াইল থানা, এবং আমাদের বাসাও ছিল এই পাশে। নড়াইলের অনেক কৃতি সন্তান সহ একসাথে আমরা গোসল করা। ও যেটা বললো যে আমরা এখানে যদি সকালে কোনো রকম যদি কোনো দিন দেখা গেল স্কুল যে কোনো কারণেই হাফ বেলার পরে ছুটি হয়ে গেছে, বা হচ্ছে আজকে স্কুল হঠাৎ করে এরকম বন্ধ হয়ে যায় না, সেদিন দেখা গেল 11টার দিকে নামে পড়ছি বা 12টার দিকে নামছি, আমরা ওই 3টা বাজে গেছে নদীর থেকে উঠতে। আর এই পাশে অনেক জায়গায় লিচু বাগান ছিল, এই পাশ থেকে আমরা এই পাশে যাইতাম। এই আসলে কখনো ভোলার না, হয়তো বা এখন বয়স হয়ে গেছে, কিন্তু এই স্মৃতি আমরা কখনোই ভুলতে পারবো না। আমরা এই নড়াইলকে কেন্দ্র করেই আমার বন্ধু বদরুলের বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম। আপনারা জানেন যে আসলে আমাদের দেশে গ্রামীণ অর্থনীতি দিক যদি আমরা চিন্তা করি তাহলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে গ্রামীণ অর্থনীতি ডেভেলপ না হইলে দেশ, শহর তথা জেলা তথা সারা বাংলাদেশের উন্নতি সম্ভব। এই জন্য এই আঙ্গিকে এই বিষয়টা মাথায় রেখে আমরা গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা বহু বেকারের পারিবারিক এবং সামাজিক জীবন সুখময় করার জন্য আমরা একটা পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনার উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে এরকম গ্রামীণ অর্থনীতি ডেভেলপের মাধ্যমে সারা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব এবং অর্থনৈতিক অবকাঠামো দেশীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করবে। হয়েই থাকতে চাই আমি কোনো মালিক হয়ে থাকতে চাই এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এরকম মালিক শ্রমিক সুসম্পর্কের মাধ্যমে একটা আমরা আগাতে চাই, উত্থান এবং সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব এটা বলে আমি বিশ্বাস করি। জি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, জি সুস্থ থাকবেন। নড়াইল শহর ভ্রমণের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চিত্রশিল্পী এস এম সুলতানের নড়াইল, আমাদের ভিক্টোরিয়া সরকারের নড়াইল, আমাদের বহু জমিদারের নিদর্শনের নড়াইল, আরো অনেক বিশিষ্ট কৃতি সন্তান এবং শিল্পী রয়েছে। আপনারা দেখতে পাবেন, উপভোগ করতে পারেন, খেতে পারবেন। আপনাদের আমন্ত্রণ থাকলো। ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা আপনাদের কাছে অল্প সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নড়াইল জেলায় আপনাদের স্বাগত। জি, অনেক অনেক ধন্যবাদ কাজী বদরুল আলম, যিনি নড়াইল অ্যাগ্রো ভিলেজ অ্যান্ড ইকো রিসোর্টের মালিক, উত্তরসূরি এবং মালিক। আর তার জন্য দোয়া রইল। এই যে এগ্রোর দায়িত্বে একজন আছে, যে সে এইমাত্র আসলো, উনি এখানে আসছেন, এখানে উনি বক্তব্য দিবেন কিছু এগ্রোর উপরে। তা আমরা এই ব্রিজের উপর থেকে তার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব, মূল্যবান বক্তব্য। ভাই আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? তো খুলনার থেকে আপনি যে এখানে নড়াইলে আসছেন, আপনার উদ্দেশ্যটা কি? এখানে আসছি একটা অ্যাগ্রো প্রজেক্টের দায়িত্বে আমি 3 বছর ধরে পালন করতেছি। এই অ্যাগ্রো প্রজেক্টটার আয়তন হচ্ছে 15 একর জায়গা। এই 15 একর জায়গার পরেই 5টা আমি ধরেন সমন্বিত বলতে আপনার বোঝায় যে অ্যাগ্রো, মূলত অ্যাগ্রো হচ্ছে আপনার বাংলাদেশের যে এখন বর্তমানে যে মানুষের যে মৌলিক চাহিদার একটা হচ্ছে খাদ্য। এই খাদ্যর আইটেম নিয়েই যেমন মাছ, মুরগি, গরু, ছাগল, হাঁস, এই গবাদি পশু পালন সব এর ভিতরে আসে। আসলে এই সেক্টরটা বর্তমানে মানুষের মৌলিক চাহিদার প্রধান এ হচ্ছে রাইট খাদ্য, ওষুধ। যদি সে স্বয়ংসম্পন্ন হইতে পারে, এর থেকে বিপুল আয়ের সম্ভব। এবং জায়গার আয়তন
অনেক বেশি এবং এর থেকে একটা বড় অংশ প্রত্যেকটা সেক্টরে গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, গবাদি পশু বলেন, মুরগি, এক একটা খাতে এক একটা ইনকাম। এবং আমি এই ছোটবেলার থেকেই 1993 সালে থেকেই আমি এই অ্যাগ্রোর সাথে জড়িত। আমি কোনো চাকরি বাকরির ভিতরে যাইনি। রাইট। ধার্মিক বন্ধু হিসেবে সে আমার অনুরোধে আমার এই প্রজেক্টটা ডেভেলপমেন্টের উদ্দেশ্যে অনেক স্যাক্রিফাইস করে থেকে যাই। তার সাথে আমার একটা ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এবং আমার সে কখনো কোনো কিছুকে জীবনে কখনো কোনো অর্থনৈতিক সুবিধাকে কখনো প্রাধান্য দেয়নি। সে নিরলসভাবে বিনা স্বার্থে অন্যের উপকারে নিয়োজিত। আমি গত 3 বছর ধরে আমি খুব অত্যন্ত কাছের থেকে লক্ষ্য করছি লোকটা অনেক ভালো মানুষ। তার একটা পরিবারও আছে, তারা খুলনায় অবস্থান করে, ছেলেটা ভালো রেজাল্ট করেছে। তার সততার জন্যই তার ছেলে গোল্ডেন জিপিএ পাইছে এসএসসিতে। এখন সামনের বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। খুলনা সিটি কলেজে, ভালো একটা কলেজে ওকে, চান্স পেয়েছে। আপনার তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আর আমাদের সামনে নড়াইল অ্যাগ্রো ভিলেজ অ্যান্ড ইকো রিসোর্টসে মানুষকে নিয়ে যে আমাদের পরিকল্পনা, বেকার মানুষদের কর্মসংস্থানের, গ্রামীণ অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে বেকার কর্মসংস্থান, বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আর আমাদের সার্বিক নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর যেটা আমার ভাই বললেন যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা 1 নম্বর তালিকায় খাদ্য। এই খাতে গ্রামীণ অর্থনৈতিক ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যাই হোক, সবার জন্য দোয়া রইল। আমাদের এই উদ্যোগের পেছনের যে স্বপ্ন বা কারিগর যারা নিরলস কাজ করে যাচ্ছে, চাকরি করছে বা তারা বেতন পাচ্ছে কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানে, আমরা সেখানে এটাই আমাদের উদ্দেশ্য, নয়ালবাসীর মানে সুকর্মসংস্থান তৈরি করা, গ্রামীণ অর্থনীতির ডেভেলপমেন্ট করা। তা আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি।